বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে অর্থনীতি অনার্স প্রথম বর্ষের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, মৌলিক পরিসংখ্যানের দ্বিতীয় অধ্যায় তথ্য সংগ্রহ ও উপস্থাপন চ্যাপ্টারের একটি গুরুত্বপূর্ণ টপিক অজীব রেখা নিয়ে হাজির হয়েছি। আমি মোহাম্মদ নাইম শেখ, প্রভাষক, অর্থনীতি বিভাগ। তো আজকে আমি তোমাদেরকে মৌলিক পরিসংখ্যানের যে অজীব রেখা আছে সেটা কিভাবে অঙ্কন করতে হয় এবং পরীক্ষায় প্রায় এটা এসে থাকে, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস। তো আমি একটা অঙ্ক ফরম্যাট বোর্ডে নিয়ে নিয়েছি, তো আমরা এখন অঙ্কটাকে সমাধান করার চেষ্টা করি। চলো। নিম্নের গণসংখ্যা নিবেশন হতে অজীব রেখা অঙ্কন করো। তো এটা জাতীয় বিশ্ববিদ্যালয় 2013 সালের পরীক্ষায় এসেছিল, সেই অঙ্কটাকে আমি সমাধান করে দেখিয়ে দিচ্ছি। প্রশ্নটা ছিল এরকম যে দেওয়া আছে শ্রেণী এবং গণসংখ্যা, যেখানে শ্রেণী দেওয়া আছে 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80, 80 থেকে 90 এবং তার বিপরীতে গণসংখ্যা দেওয়া আছে 3, 5, 9, 7 এবং 4। তো শ্রেণী এবং গণসংখ্যা এখানে দেওয়া আছে, আমাকে বলছে এখান থেকে অজীব রেখা অঙ্কন করো। তো অজীব রেখা অঙ্কন করার পূর্বে আমাকে কি বের করতে হবে সেটা সম্পর্কে জানতে হবে। তো অজীব রেখা বের করার জন্য আমার প্রয়োজন হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা বের করা। প্রথমে আমাকে ক্রমযোজিত গণসংখ্যা বের করতে হবে। তো ক্রমযোজিত গণসংখ্যাকে আমরা এই অজীব রেখা করার জন্য দুই ভাবে করে থাকি, একটা হচ্ছে ঊর্ধ্বক্রমে আর একটা হলো নিম্নক্রমে। অর্থাৎ ঊর্ধ্বক্রম হচ্ছে লেস দেন মোর, আর একটা হচ্ছে লোকের আমরা করব হচ্ছে নিম্নক্রমে। তো এই দুইটা বিষয়ে আমরা শিখব। তো ঊর্ধ্বক্রমে এবং নিম্নক্রমে বিষয়টা কিভাবে করতে হয় সেটা আমি শিখাবো, তারপরে আমরা রেখায় অঙ্কন করব। তো এটা অঙ্ক দেওয়া ছিল, সেই অঙ্কটা থেকে সমাধান হিসেবে শুরু করি আমরা। প্রথমে দেওয়া আছে শ্রেণী। তো শ্রেণীতে দেওয়া আছে যেটাকে সি বা ক্লাসিফিকেশন, আর শ্রেণী ব্যাপ্তি হচ্ছে ক্লাস ইন্টারভেল। তো এখানে শ্রেণী দেওয়া আছে কি মানে 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80, 80 থেকে 90। তো অজীব রেখা অঙ্কনের জন্য নিম্নের সারণীতে ক্রমযোজিত গণসংখ্যা বের করা হলো। তাহলে আমি বলেছি অজীব রেখা করার জন্য প্রথমে কি করতে হবে, আমাকে ক্রমযোজিত গণসংখ্যা বের করতে হবে, সিএফ যেটাকে বলা হয় কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। তো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা আমরা এখন বের করার চেষ্টা করব। তো তার আগে আমরা এই অঙ্ক থেকে যেটা দেওয়া আছে এখানে একটু যদি গণসংখ্যা দেওয়া আছে 3, 5, 9, 7 এবং 4, এটা প্রশ্নে দেওয়া আছে। তো এটা তো প্রশ্নের মধ্যে দেওয়া আছে, উত্তরের ক্ষেত্রে আমি এখান থেকে লেখা সমাধান দিয়ে উত্তর এটা লেখা শুরু করব। করার পূর্বে এখন আমরা এই যেটা লিখে নিয়েছি ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে ক্রমযোজিত গণসংখ্যা দুইটা জিনিস হয়ে থাকে, একটা হচ্ছে ঊর্ধ্বক্রমে ক্রমযোজিত গণসংখ্যা আর একটা হলো নিম্নক্রমে ক্রমযোজিত গণসংখ্যা। তো এই দুইটা থেকে আমরা দুইটা রেখা অঙ্কন করতে পারবো অজীব রেখার, সেটা হচ্ছে একটা হচ্ছে অনুঅজীব আর একটা হলো অধি অজীব। তো এইখানে অনেকেই ঊর্ধ্বক্রম এবং নিম্নক্রমে যে সমস্যাটা হয়ে থাকে যে কিভাবে যোগ করবে এবং কোনটাকে ঊর্ধ্বক্রম বলা হয় কোনটাকে নিম্নক্রম বলা হয়, এইখানে একটু প্রবলেম হয়ে যায়। তো এই বিষয়টাকে যদি একটু ক্লিয়ার করি, আমি প্রথমে ঊর্ধ্বক্রম লিখেছি। ঊর্ধ্বক্রম মানে বিষয়টা কি, যেটা ছোট থেকে আস্তে আস্তে বড়তে যাওয়া। যেমন তোমরা ছোটবেলায় অবশ্যই লিখেছিলে ছোট থেকে বড় লিখো, আবার বড় থেকে ছোট লিখো। ঠিক ছোট থেকে বড় যে লিখবো আমরা, এই বিষয়টা হচ্ছে ঊর্ধ্বক্রম। তার মানে উপর থেকে আস্তে আস্তে করে নিচের দিকে যদি আমি যোগ করতে থাকি, তাহলে ছোট সংখ্যা থেকে আমি বড় সংখ্যায় যেতে পারবো। বিষয়টা এরকম, যেমন এইখানে ক্রমযোজিত গণসংখ্যা ঊর্ধ্বক্রম লিখেছি, তো প্রথমে আছে হচ্ছে 3, তাহলে আমি এখানে 3 লিখে দিলাম। এখন তাহলে পরবর্তীটায় কি যাব, তার মানে বলেছে আমি এই যে এখান থেকে শুরু করে আস্তে আস্তে যখন উপরের দিকে যাব যোগ করতে থাকবো, এটাই হচ্ছে ঊর্ধ্বক্রম। অর্থাৎ এই উপর থেকে ছোট থেকে আস্তে আস্তে করে বড়র দিকে যাওয়া। তাহলে কিভাবে দেখি, এই 3-এর সাথে এখন আমি 5কে যোগ করব। এটা অনেকে বুঝতে চায় না বা কিভাবে আসলো। প্রথমে 3 3-এর জায়গায় লিখেছি, এরপরে এই 3-এর সঙ্গে পরবর্তী যে শ্রেণী আছে তার গণসংখ্যা তার সঙ্গে যোগ করতে হবে।
তাহলে 3-এর সাথে যদি 5-কে যোগ করি তাহলে কত হবে? 3 যোগ 5 সমান সমান 8। অর্থাৎ আমি যদি একটু ছোট্ট করে লিখি, 3 যোগ 5 সমান সমান হচ্ছে 8। একটু করে দিলাম আর কি। তাহলে পরবর্তীটা কত হবে নিশ্চয়ই বুঝতে পারছো। এই 8 প্রথমে লিখব, এই 8 যোগ সাথে থাকবে 9 সমান সমান 9 আর 8 17। তাহলে পরবর্তীটায় কত হচ্ছে? এই যে 17 এখানে আছে, 17-র সাথে 7 যোগ করব, 17 আর 7 হচ্ছে 24। পরবর্তীটা কি হবে? পরবর্তী 24 এই যে লিখলাম, 24 যোগ 4 সমান সমান 28। এখন অনেকে প্রশ্ন করতে পারে, স্যার আমি কি এই যোগটা দেখিয়ে দিব? তোমার দেখানো লাগবে না, এটা আমি তোমাকে বোঝানোর জন্যই লিখেছি যে কিভাবে জিনিসটা আসলো। তাহলে মূলত ঊর্ধ্বক্রমে যে ক্রমযুক্ত গণসংখ্যা পেয়েছি আমরা 3, 8, 17, 24 এবং 28, এটা হলো ঊর্ধ্বক্রমের ক্রমযোজিত গণসংখ্যা, অর্থাৎ উপর থেকে নিচের দিকে যোগ করে আসা, এটা হলো ঊর্ধ্বক্রমের ক্রমযোজিত গণসংখ্যা। এখন আমরা নিম্নক্রমে, তার মানে উপরে বড় থেকে আস্তে আস্তে করে আমরা ছোটর দিকে আসবো, এটা হলো নিম্নক্রম। তাহলে গণনাটা কিভাবে করব? হ্যাঁ, গণনাটা করতে হবে নিচের দিক থেকে শুরু করে উপরের দিকে যাব। নিচের দিক থেকে গণনা শুরু করে উপরের দিকে যাব, সেটা কিভাবে একটু দেখিয়ে দিচ্ছি। প্রথমে নিচের দিকের গণসংখ্যা ছিল সর্বপ্রথমে 4, তো তাহলে প্রথমে আমাকে এখানে লিখতে হবে 4। তাহলে এর পরের শ্রেণীর ক্রমযুক্ত গণসংখ্যা কত হবে? এই প্রথমে 4 আমি লিখলাম, তার সাথে যোগ হবে 7 সমান সমান 7 আর 4 হচ্ছে 11। এর পরবর্তী ঘরে কত হবে? তাহলে প্রথমে 11 পেয়েছি, সেই 11টাকে আমি লিখব, যোগ তার সঙ্গে দিব হচ্ছে 9, 11 9 হচ্ছে 20, হয়ে গেল এটা। এরপরে কি করব? এই 20 প্রথমে লিখব, প্লাসের এর সাথে আছে 5 সমান সমান 25। এবারে 25 প্রথমে লিখব, তার সাথে যোগ করব 3 সমান সমান হচ্ছে লগের 28। আশা করি ঊর্ধ্বক্রম এবং নিম্নক্রমের ক্রমযোজিত গণসংখ্যা কিভাবে বের করতে হয় তা এখান থেকে ক্লিয়ার হয়েছে। তার আগে একটু বিষয়টা ক্লিয়ার করি, যেটা এইখানে যে শ্রেণীটা দেওয়া আছে 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80, 80 থেকে 90, এই শ্রেণীটাকে বলা হচ্ছে, যে পদ্ধতিতে অঙ্কটা দেওয়া আছে এটা বহির্ভূত পদ্ধতি। বহির্ভূত পদ্ধতি সেটাকেই বলা হবে যার কোন শ্রেণীর এই উচ্চ সীমা এবং পরবর্তী শ্রেণীর নিম্ন সীমার মানটা যদি সমান হয়, মানে কোনো পার্থক্য না থাকে, অর্থাৎ কোন শ্রেণীর উচ্চ সীমা এবং পরবর্তী শ্রেণীর নিম্ন সীমা যদি দুইটা সমান হয়, তাহলে সেটাকে আমরা বলে থাকি বহির্ভূত পদ্ধতি। তাহলে এই অঙ্কটা দেওয়া আছে ফরম্যাটটা বহির্ভূত পদ্ধতি। যদি কোনো অঙ্কে বহির্ভূত পদ্ধতি থাকে তাহলে আমার শ্রেণী সীমানা বের করা লাগবে না, যেটাকে প্রকৃত শ্রেণী সীমানা বলা হয়, ক্লাস বাউন্ডারি, সিবি যেটাকে বলে থাকি আমরা। তো এই অঙ্কের ক্ষেত্রে যেহেতু বহির্ভূত দেওয়া আছে, তো সেই ক্ষেত্রে আমার এটা বের করা লাগছে না। যদি কোনো অঙ্কে অনেকে প্রশ্ন করে থাকে, স্যার এটা তো আপনি এটা দিয়ে বানিয়েছেন, যদি কখনো এরকম থাকে, যে যদি এই অঙ্কে এরকম থাকতো 40 থেকে 49 এবং 50 থেকে 59, 60 থেকে 69, এটা হচ্ছে অন্তর্ভুক্ত পদ্ধতি, অর্থাৎ উচ্চ সীমা হচ্ছে কোন শ্রেণীর উচ্চ সীমা এবং তার পরবর্তী শ্রেণীর নিম্ন সীমা যদি পার্থক্য থাকে, তাহলে এখানে পার্থক্য কত আছে? পার্থক্য আছে 1। এই 1 কে যদি আমি 2 দ্বারা ভাগ করি সমান সমান পেয়ে যাব আমি 0.5। এই 0.5টা করতে হবে এই ঊর্ধ্ব সীমার সাথে হচ্ছে প্লাস, আর নিম্ন সাথে হচ্ছে করব হচ্ছে মাইনাস। তাহলে যদি প্রথমটার করি তাহলে কত দাঁড়াবে? এখানে 49.5 আর এটা দাঁড়াবে হচ্ছে 39.5। তো যদিও এটা অন্য কোন একটা ক্লাসে করাবো, যেহেতু এটা করতেছি, তাহলে আপাতত এতটুকু বোঝাচ্ছি যে যদি কখনো শ্রেণী ব্যবধানটা বা শ্রেণী ব্যাপ্তিটা বা শ্রেণীটা যদি অন্তর্ভুক্ত পদ্ধতিতে থাকে, তাহলে আমাকে এই শ্রেণী সীমানা বা প্রকৃত শ্রেণী সীমা এটা বের করে নিতে হবে, ক্লাস বাউন্ডারি যেটাকে বলা হয়, এটা আমাকে বের করে নিয়েই এই অজীব রেখার অঙ্কন করতে হবে, তা না হলে কিন্তু হবে না। তো যেহেতু আমি অঙ্কটা নিয়েছি হচ্ছে বহির্ভূত পদ্ধতিতে, তাই এটার কোনো পার্থক্য নেই, অর্থাৎ কোন শ্রেণী উচ্চ সীমা এবং পরবর্তী শ্রেণী নিম্ন সীমার মধ্যে কোনো পার্থক্য না থাকায় এটা হলো বহির্ভূত পদ্ধতি, এজন্য আমাকে ক্লাস বাউন্ডারি বের করা প্রয়োজন নেই।
তো এখন দেখি আমরা, তাহলে ক্রমযোজিত গণসংখ্যা করে ফেললাম ঊর্ধ্বক্রম এবং নিম্নক্রম। এই ক্ষেত্রে ঊর্ধ্বক্রমটা করে ফেলেছি, এখানে 3, 8, 17, 24 এবং 28 মানগুলো পেয়েছি, আর এখানে পেয়েছি হচ্ছে 4, 11, 20, 25 and 28। তো আমরা এখন অজীব রেখা অঙ্কন করব। তাহলে আমি বলতে পারি আমার এই উপরের প্রশ্ন থেকে, এই সমাধান থেকে এই জিনিসটা লিখে ছকটা যখন পূরণ করা হয়ে যাবে, এরপরে লিখবো নিম্নে অজীব রেখা অঙ্কন করা হলো। এইখানে অনেকের একটা প্রশ্ন থেকে থাকে, স্যার যদি অজীব রেখা অঙ্কনের কথা বলে, তো অজীব রেখা তো আপনি দুইটা জিনিস বলেছেন, ঊর্ধ্বক্রম অজীব এবং নিম্নক্রমের অজীব, তাহলে কি দুটোই করা লাগবে? ইয়েস। যদি শুধুমাত্র প্রশ্নের মধ্যে অজীব রেখা অঙ্কন করার কথা বলে, তাহলে দুইটা রেখা অঙ্কন করাটাই শ্রেয় বা ভালো। কারণ তোমাকে তো নির্দিষ্ট করে বলে দেয় নাই যে এটা ঊর্ধ্বক্রমের নাকি নিম্নক্রমের। তবে যদি পরীক্ষায় প্রশ্নের মধ্যে ঊর্ধ্বক্রম বা নিম্নক্রম যদি কোনোটা উল্লেখ করা থাকে, তাহলে আমাকে শুধু ওইটাই করতে হবে। যদি বলে ঊর্ধ্বক্রমের অজীব রেখা অঙ্কন করো, তাহলে আমাকে শুধু ঊর্ধ্বক্রম দিতে হবে। তাহলে কি করব আমরা? ঊর্ধ্বক্রম বললে উপর থেকে নিচের দিকে আস্তে আস্তে যোগ করতে থাকবো। এরপরে যদি নিম্নক্রমের অজীব রেখা বলে, তাহলে নিচের দিক থেকে যোগ করে উপরের দিকে আসবো। এটাই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? তো এখন আমরা জিনিসটা বুঝে ফেললাম। তাহলে যেহেতু অজীব রেখা বলছে, তাহলে সেই জন্য আমাকে ঊর্ধ্বক্রম এবং নিম্নক্রম দুইটার মান দিয়েই অবশ্যই আমাকে এই অজীব রেখা করতে হবে, যেটা হচ্ছে উনো অজীব এবং অধি অজীব। যদি পরীক্ষায় আলাদা করে বলা থাকে, আবারও বলছি, যদি আলাদা করে বলা থাকে অধি অজীব নির্ণয় করো বা উনো অজীব নির্ণয় করো, স্পেসিফিক যদি আলাদা করে কোনো একটা নির্ণয়ের কথা বলে, তাহলে আমাকে শুধুমাত্র সেটাই করতে হবে। আর যদি কোনো কিছু বলা না থাকে, তাহলে অজীব রেখা বললে আমি দুইটা দিয়ে করলেই সব থেকে ভালো হবে। তো আমরা এখন অজীব রেখা অঙ্কন করব। তো অজীব রেখার জন্য যে সমস্ত প্রয়োজনীয় জিনিস দরকার ক্রমযোজিত গণসংখ্যা, তা আমার বের করা হয়ে গিয়েছে। তো এখন আমি একটা গ্রাফ এখানে এঁকে ফেলেছি, যদিও এটা গ্রাফ পেপার না, কিন্তু আমি একটা গণসংখ্যা রেখা করার জন্য এখানে আমরা শ্রেণী এবং ক্রমযোজিত গণসংখ্যা নিয়ে নিয়েছি। তোমরা কি করবে? তোমরা খাতায় এইভাবে করবে না, অবশ্যই পরীক্ষার খাতায় হলে কেন্দ্রে তোমাদেরকে অবশ্যই গ্রাফ পেপার দিবে। এই গ্রাফ পেপারেই তোমরা এই রেখাগুলো অঙ্কন করবে। তাহলে কিভাবে গ্রাফ পেপার করবে? অবশ্যই গ্রাফ পেপারে ভূমি অক্ষ নিবে, লম্ব অক্ষ নিবে, নেওয়ার পরে ছোট ছোট যে ঘরগুলো রয়েছে সেইখানে তুমি এইভাবে করে নিচে শ্রেণী নিবে, শ্রেণী বা শ্রেণী ব্যাপ্তি যাই বলো না কেন, শ্রেণী, শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী সীমা বলা যেতে পারে। আর এখানে থাকবে ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে মানে আমরা দেখলাম অজীব রেখা করার জন্য নিচে কি থাকে? নিচে থাকে হচ্ছে শ্রেণী, আর এই লম্বকে থাকবে হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। ফাইন। এখন কথা হচ্ছে, আমার যেহেতু শ্রেণীটা শুরু হচ্ছে 40 থেকে 50, এরপরে 50 থেকে 60, একটু দেখি তো তাহলে শ্রেণী ব্যাপ্তিটা কত হচ্ছে। শ্রেণী ব্যাপ্তিটা হচ্ছে 10। তো এই ক্ষেত্রে দেখো 40 থেকে 50 এখানে শ্রেণী ব্যবধান 10, 50 থেকে 60 ব্যবধান 10, 60 থেকে 70 10, 70 থেকে 80, 80 থেকে 90, এখান থেকে শুরু করে 90 পর্যন্ত শ্রেণী ব্যবধান 10। কিন্তু 0 থেকে 40 পর্যন্ত শ্রেণী ব্যবধান কত? 40। তাহলে কি সমতা হলো? হয় নাই। তাহলে এটা হচ্ছে অসম শ্রেণী। এই অসম শ্রেণী করার জন্য আমাকে এই যে যে একটু ঢেউ ঢেউয়ের মতো থাকে, এটাকে আমরা করে দিই। এটা যারা বোঝাই যেটা সরলাকৃতি নয় বা সমান নয়, এই জন্য এটাকে কি করি আমরা, এই যে এইভাবে করে কেটে দিই, যেটাকে আমরা বলি অসম শ্রেণী। তার মানে 0 থেকে 40 এটা সমান নয়। তাহলে সমানটা হয়েছে কত থেকে? এই 40-এর পর থেকে শ্রেণী ব্যবধানটা 10 10 করে হয়েছে, কিন্তু 0 থেকে 40 পর্যন্ত হয় নাই। যদি এরকম কখনো থাকে, অবশ্যই তোমরা এই জিনিসটা দিয়ে দেখিয়ে দিবে। আর যদি এখানে 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50 এইভাবে করে থাকতো, তাহলে 0 থেকে 10 কোনো ডিস্টেন্স থাকতো না বা সমান শ্রেণী ব্যাপ্তি আকারে এগোচ্ছে। এই ক্ষেত্রে তখন তোমার এটা দেওয়ার প্রয়োজন থাকবে না। এটাকে আবার আরেক ভাবেও দেওয়া থাকে, যে এইভাবে করে, যেটা হচ্ছে অনেকে প্রকাশ করে যে দুইটা দাগ দিয়ে, অর্থাৎ সমান শ্রেণী হচ্ছে এখান থেকে। তো এভাবেও দিতে পারো তুমি, এভাবেও দিতে পারো, কোনো সমস্যা নেই। তার মানে এর পূর্বের যে অংশটা রয়েছে সেটা সমান শ্রেণী নয়, সমান শ্রেণী হচ্ছে এর পরে থেকে শ্রেণী ব্যবধানটা যেটা বা শ্রেণী ব্যাপ্তিটা, যাই হোক। তো সেই কারণেই আমরা এই চিহ্নটা দিয়ে এখানে প্রকাশ করেছি। তাহলে যেহেতু 40-এর পূর্বে 0 থেকে 40 ব্যবধান এখানে 40, সেই কারণে এই অসমতা দিয়ে এখানে প্রকাশ করেছি, অসমান শ্রেণী। তো যাই হোক, আর এখানে মানগুলো নিয়েছি, ক্রমযোজিত গণসংখ্যা নিয়েছি 1 থেকে
30 পর্যন্ত নিয়ে নিয়েছি। যেহেতু আমার ক্রমযোজিত গণসংখ্যার স্যার অনেকে বলে কত পর্যন্ত নেব, তুমি দেখবে ক্রমযোজিত গণসংখ্যার সর্বোচ্চ মানটা কত পেয়েছি। সর্বোচ্চ মানটা পেয়েছি এখানে 28, এখানেও 28। তার মানে এই ক্রমযোজিত গণসংখ্যা এবং এইখানে এফ কে যোগ করলে দেখবা যে এনটা পাবো, তার মানে এইখানে সাধারণত এন সমান সমান 28 হবে। তার মানে এইখানে এন সমান সমান 28 হলে ক্রমযোজিতর সবার উপরে যে মানটা থাকবে সেটা হবে 28। দেখ, তো এটা আমার প্রয়োজন নেই, জাস্ট আমি বোঝালাম আর কি। তো সেই আকারে এখানে 28 আমি 30 পর্যন্ত মান নিয়েছি। এখন তোমার মান যতটুকু পরিমাণে থাকবে গ্রাফে ঠিক ওই পরিমাণ বা তার থেকে 2-1 বেশি মানটা তুমি নিতে পারো। মনে করো 35 আছে, ফাইন, তুমি 35 পর্যন্ত নিতে পারো বা 40 পর্যন্ত নিতে পারো, কোনো সমস্যা নেই। তবে 100 পর্যন্ত তো নেওয়ার তো দরকার নেই, তাই না? তো যেটুকু ক্রমযোজিত গণসংখ্যার মধ্যে থাকবে সেই অনুযায়ী আমি গ্রাফ পেপারে মানটা নিব। এখন আসবো আমরা এইখানে একটু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমি এখন এই শ্রেণীর যে আছে, এখানে শ্রেণীটা দেখো 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80, 80 থেকে 90। এখন এই মানের বিপরীতে আমরা এখন প্রথমে করব এই যে ঊর্ধ্বক্রমে, এটাকে বলবো ঊর্ধ্বক্রমে যেটা হয়ে থাকে সেটাকে বলা হয় উনো অজীব। একটু পাশে লিখে নিতে পারে, এটা হলো উনো অজীব। এই উনো অজীবটা এখন আমি করব। উনো অজীব, এই উনো অজীবটা কিভাবে করবে একটু খেয়াল করি। তাহলে কোন মানগুলো নিব, যা অনেকের একটু সমস্যা হয়ে থাকে যে স্যার এটাকে কিভাবে মানটা নেব, আমি তো এটা বুঝতে পারছি না, যে সমস্যাটা হয়ে থাকে উনো অজীব। তো উনো অজীবের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখি, আমরা যে শ্রেণীগুলো পেয়েছিলাম উনো অজীবের ক্ষেত্রে ঊর্ধ্বক্রমে যে মানগুলো পেয়েছি সেইগুলো নিব। আর তাহলে মানগুলো কার বিপরীতে বসাবো একটু মনে রাখি। এখানে এই যে উনো অজীবটা করব, উনো অজীব করার ক্ষেত্রে কার বিপরীতে মানগুলো বসাবো একটু খেয়াল রাখি। তো প্রথমে আছে 40 থেকে 50 শ্রেণী। 40 থেকে 50 শ্রেণী যেহেতু এখানে আছে, তো সেই ক্ষেত্রে আমরা উনো অজীব করার ক্ষেত্রে যার বিপরীতে মানগুলা বসাবো তা হচ্ছে এই শ্রেণীর ঊর্ধ্বসীমার বিপরীতে। আবারও বলছি, ঊর্ধ্বক্রমে যে মানগুলো পেয়েছি 3, 8, 17, 24, 28, এই মানগুলো বসাবো ঊর্ধ্ব যে মানগুলো রয়েছে, অর্থাৎ একটা শ্রেণীর ঊর্ধ্বসীমা, ঊর্ধ্বসীমার বিপরীতে, অর্থাৎ 40 থেকে 50, তাহলে নিম্ন সীমা হচ্ছে 40, ঊর্ধ্বসীমা হচ্ছে 50। তাহলে প্রত্যেকটা শ্রেণীর 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80, 80 থেকে 90, তাহলে শুধুমাত্র আমাকে বসাতে হবে ঊর্ধ্বসীমা 50, 60, 70, 80, 90, অন্য কোনোটাই বসাবো না। এটা হলো উনো অজীব। তাহলে এখন দেখি আমার প্রথম শ্রেণী 40 থেকে 50, এটার ঊর্ধ্ব কত সীমা, ঊর্ধ্ব মান হচ্ছে 50। তাহলে আমি এখন চলে যাব সরাসরি 50-এ। এই 50 বরাবর, এই 50 বরাবর মানটা ক্রমযোজিত গণসংখ্যা কত আছে, 3 আছে। তাহলে 50 বরাবর আমি এই 3 বিপরীতে আমি এখানে একটা, তুমি গ্রাফ পেপারে একটা কি করবে, এখানে একটা বিন্দু নিবে। এটা হলো কি, আমি দেখো 50 বরাবর একটা 3 তে একটা বিন্দু নিয়েছি। এই 50 এই 3 বরাবর একটা বিন্দু নিয়েছি। এরপরে আসি, তোমাদের তো গ্রাফ পেপারে সুন্দর করে দাগ টানা থাকবে, নিতে খুব সুবিধা হবে। যেহেতু আমার দাগ টানা নাই, তো আমি বলতে পারি ব্যাপারটা এরকম, এই যে এখান থেকে এই 3 থেকে আস্তে আস্তে করে এখানে এসেছে, তো একটু উপরে হওয়া উচিত, 3 থেকে এখানে এসেছে, এই যে ব্যাপারটা এরকম। তো দাগটাকে আমি দিচ্ছি না, এটা দিলে একটু কেমন জানি লাগবে। তো এখানে হচ্ছে ব্যাপারটা, এটা আমি পেয়েছি, যাই হোক হয়ে গেল 50 এবং 3 থেকে এটা। এরপরে কি লিখবো, তাহলে এই কথাটা কিন্তু আবার বলছি, উনো অজীব করার ক্ষেত্রে যে শ্রেণী সীমা দেয়া থাকবে, ক্লাস এই যে দেয়া থাকবে শ্রেণী, সেই শ্রেণীর যে সবগুলো ঊর্ধ্ব সীমার বিপরীতে, শ্রেণীর ঊর্ধ্ব সীমার বিপরীতে এই ঊর্ধ্বক্রমের মানগুলা বসাতে হবে। তাহলে এখন সেটা করি। তাহলে প্রথমে 50 পেয়েছি, 50 এর বিপরীতে এগেইনস্ট আমরা ক্রমযোজিত গণসংখ্যা পেয়েছি 3, তাই 50 বরাবর আমরা 3 নিয়েছি। এরপরে দেখি আমরা কি করব, এবার হচ্ছে 60, এই 50 থেকে 60, তাহলে ঊর্ধ্বসীমা কত পেয়েছি, 50 থেকে 60 ঊর্ধ্বসীমা 60, 60 এর বিপরীতে এখন কত লিখবো আমরা, এখানে 8, তাহলে এই হলো 60, 60 বরাবর আমরা পেয়ে যাব হচ্ছে 8, এই হলো 8 বরাবর, যদি আমি একটু আসি এখানে, তো এখানে আমরা 60 বরাবর 8 নিয়ে নিলাম। একটু 19-20 হতে পারছে, কারণ এটা ফ্রি হ্যান্ডে করেছি। তো তো তোমরা আশা করি মোটামুটি যদি গ্রাফ পেপারে করে একদম পারফেক্ট রেখাটা পাবে, হ্যাঁ, এদিক ওদিক যাবে না। তো এরপরে আমরা দেখি 60 থেকে 70, 60 থেকে 70 এর
ঊর্ধ্ব সীমা হচ্ছে 70। তো 70-এর এখানে ক্রমযোজিত কত দেওয়া আছে গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা 17। তাহলে আমরা এখন এই 70 বরাবর চলে যাব 15, 16, 17, 15, 16, 17 আমরা এখানে 70 বরাবর নিয়ে নিলাম। আচ্ছা, আমি এই দিক থেকে একটু দেই। এরপরে দেখি আমরা কত পেয়েছি। 70 থেকে 80, 70 থেকে 80 যদি হয়, সেই 70 থেকে 80 এর ক্রমযোজিত গণসংখ্যা পেয়েছি কত, 24। তাহলে দেখি আমরা এখানে 24 কত, 21, 22, 23, 24, এই 24 বরাবর আমি এখন কার সোজাসুজি নেব, 80 বরাবর। 80 বরাবর আমি 24 নিয়ে ফেললাম, ব্যাস এটা হয়ে গেল। এরপরে 80 হচ্ছে লগের 80 থেকে 90, তাহলে ঊর্ধ্ব সীমা হচ্ছে 90, 90 বরাবর নিব হচ্ছে আমি 28। তাহলে এই হলো 28, 25, 26, 27, 28। তাহলে এই 28 বরাবর যদি আমি আসি, এখান থেকে আমি 90 বরাবর নিয়ে নিব। তাহলে আমার বিন্দুগুলো আগে নেওয়া শেষ, বিন্দুগুলো নেওয়া শেষ। এই বিন্দুগুলাকে এখন আমি কি করব, বিন্দুগুলাকে যোগ করে দেব। আচ্ছা, তো এখন অনেকে বলতে পারে স্যার বিন্দুগুলোকে কি ফ্রি হ্যান্ডে যোগ করব নাকি স্কেল দিয়ে যোগ করব। তো এটা যেহেতু নির্দিষ্ট বিন্দুর একটা সীমা পেয়েছি আমি এখানে, তো এখানে স্কেল দিয়ে যোগ করলে হবে, ফ্রি হ্যান্ডে করলেও হবে, কোনো সমস্যা নাই, ঠিক আছে। দুইটা বিন্দু যোগ করে দিলেই হয়েছে। তো স্কেল দিয়ে করলে মোটামুটি দেখতে সুন্দর লাগে, তোমরা স্কেল দিয়ে এঁকে দিও সোজা দাগ, যেহেতু সরল রেখা সেই ক্ষেত্রে। এটা হয়ে গেল আমাদের কি অজীব, তার মানে আমরা পেয়ে গেলাম উনো অজীব যেটাকে বলা হয়। তাহলে আমরা এটাকে কি লিখতে পারবো, এই অজীবটাকে বলা হবে, খেয়াল রাখি একটু, এটাকে বলবো আমরা উনো অজীব। এটাকে বলবো আমরা হচ্ছে উনো অজীব। আচ্ছা আচ্ছা, উনো অজীবটা করে ফেললাম আমরা মানগুলোর। এখন কথা হচ্ছে আমার যে 50 থেকে শুরু হয়েছিল, কিন্তু এই শ্রেণীটা শুরু হয়েছিল কত থেকে, খেয়াল করি একটু, মনে রাখি এখানে 40 থেকে 50, কিন্তু আমি মানটা বসিয়েছি কোথায়, মানটা বসিয়েছি হচ্ছে 50 থেকে শুরু করে ঊর্ধ্ব সীমার। তাহলে এই 40 থেকে 50 পর্যন্ত, তাহলে এইটা কি করব, একটা কাজ করব আমরা এখানে, এই যেখান থেকে শুরু হয়েছিল এখান থেকে ডট ডট দিয়ে আমরা 40 পর্যন্ত বিষয়টাকে কি করব, মিলিয়ে দিলাম। তাহলে শুরু হচ্ছে 50 থেকে, তার মানে এখান থেকে শুরু হয়েছে, ওখান থেকে ডট ডট দিয়ে 40 পর্যন্ত আমি কি করলাম, রেখাটাকে মিলিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল। এটা হচ্ছে উনো অজীব রেখা। এখন করব আমরা হচ্ছে অধি অজীব। অনেকেই অধি শব্দটার সঙ্গে একটু পরিচিত না, যেটাকে আমরা নিম্ন বলতে পারি, যেটাকে হ্যাঁ নিম্ন ক্রমের বা নিম্ন অজীব বা অধি অজীব। তাহলে নিম্নর আরেকটা শব্দ হচ্ছে অধি, নিম্ন ক্রমের অজীব বা অধি অজীব। হ্যাঁ, এই অধিটা আমরা শিখবো। আর ঊর্ধ্বক্রম বা উনো, ঊর্ধ্বক্রম বা উনো অজীবটা এটা শিখেছি। এখন আমরা নিম্নক্রম বা অধি অজীবটা লিখব। এখন করব হচ্ছে অধি, অধয় রস্যি, অধি অজীব। এখন দেখি অধি অজীব করার জন্য আমাকে যেটা কাজ করতে হবে, তাহলে এই অধি অজীব করার নিম্ন ক্রমে যে অজীব রেখার সংখ্যাগুলো অর্থাৎ ক্রমযোজিত গণসংখ্যা পেয়েছি সেইগুলো এখন বসাবো। তাহলে একটু আগে যে ঊর্ধ্বক্রমেরটা করেছে ঠিক তার বিপরীত প্রক্রিয়া। তার মানে ঊর্ধ্বক্রমে কিন্তু আমরা বসিয়েছিলাম হচ্ছে শ্রেণীর উচ্চ সীমার বিপরীতে মানগুলা বসিয়েছিলাম, কিন্তু এখন কি করব, এখন হচ্ছে এই যে শ্রেণীর যে নিম্ন সীমাটা রয়েছে 40, 50, 60, 70, 80, এই মানের বিপরীতে নিম্নক্রমের ক্রমযোজিত গণসংখ্যাটাকে উপস্থাপন করতে হবে লেখচিত্রে। তাহলে তাই যদি এখন হয়, তাহলে এখন অঙ্কটাকে আমরা করি, দেখা যাক কি হয়। তাহলে প্রথমে আমরা দেখব 40 বরাবর সর্বনিম্ন সংখ্যা হচ্ছে 40। দেখো এখানে এই শ্রেণীর নিম্ন সংখ্যা, নিম্ন সীমা 40, 40 বরাবর ক্রমযোজিত গণসংখ্যা আছে 28। তাহলে এই হচ্ছে 40, 40 বরাবর ক্রমযোজিত গণসংখ্যা হবে 28। তাহলে মানটা আমি দিব হচ্ছে 40 বরাবর, এই 40 বরাবর মানটা হচ্ছে 28। তো আমি এখানে একটা বিন্দু দিয়ে দিলাম, এটা হচ্ছে 40 বরাবর 28। যে তোমরা গ্রাফ পেপার থাকবে, একদম সুন্দর করে মানটা নিতে পারবা। এর পরবর্তী শ্রেণী আসি 50 থেকে 60। তাহলে কোনটা বলেছিলাম, নিম্ন ক্রমের জন্য নিম্ন শ্রেণীর বিপরীত সীমা যেটা রয়েছে, শ্রেণীর নিম্ন সীমার বিপরীতে মানগুলা বসাতে হবে। তাহলে মানগুলা বসাবো কার বিপরীতে, 40, 50, 60, 70 এন্ড 80 বিপরীতে ক্রমযোজিত গণসংখ্যার মানটা বসাবো। তাহলে 40 এর বিপরীতে আছে হচ্ছে 28, আমি 40 এর ভিতরে 28 নিয়ে নিয়েছি।
এরপরে দরকার আমার 50, তাহলে 50-এর বিপরীতে কত আছে এখানে 25। তাহলে আমরা এখন এই হলো 25, এই বরাবর যদি আমি যাই এখন 25 বরাবর, এখানে আসবে কত 50 বরাবর, তাহলে 50 বরাবর মোটামুটি এখানে আসে 50 বরাবর, 50 বরাবর 25 নিয়ে নিলাম, ভালো কথা। এরপরে দেখি তৃতীয় শ্রেণী কত হচ্ছে 60 থেকে 70, তাহলে নিম্ন সীমা হচ্ছে এখানে 60, তাহলে 60-এর বিপরীতে কত আছে 20, তাহলে ঠিক তেমনি করে 60 বরাবর এখন আমাকে এই 20 বরাবর আমাকে 60 এখানে নিতে হবে মানটা। এটা মনে হয় একটু সোজা হয়নি, বাঁকা হয়েছে যদিও, ব্যাস 60 বরাবর এখন আমি মানটাকে নিয়ে নিলাম। এরপরে তৃতীয় মান যেটা, অর্থাৎ তিনটা মান নিয়ে নিছি 70 থেকে 80, 70 থেকে 80 এর নিম্ন সীমাটা কত আছে 70 আছে, এই 70 এর বিপরীতে আছে কত ক্রমজিত গণসংখ্যা 11, তাহলে আমাকে এখন এই 70 এর বিপরীতে কত নিতে হবে 11 নিতে হবে। তাহলে দেখি আমার কত আছে, এই হলো 10, তারপরে হচ্ছে 1, 11 সমান সমান এখানে 70 এর বিপরীতে মানটা নিব হচ্ছে 11, এই আমার মানটা নেওয়া হয়ে গেল। এরপরে কত আছে দেখি, এরপরে 80 থেকে 90, 80 থেকে 90 নিম্ন সীমা হচ্ছে 80, তাহলে 80-র বিপরীত এখন নিব হচ্ছে 4, তাহলে এই হচ্ছে 1 2 3 4, এই 4 বরাবর ঠিক এখান থেকে 80 বরাবর, 80 বরাবর আমরা নিব কত 4, এই যে মানটা আমি নিয়ে নিলাম। ব্যাস আমার বিন্দুগুলো হয়ে গেছে, এখন বিন্দুগুলোকে আমি ফ্রি হ্যান্ডে যোগ করে দিতে পারি, বা তুমি স্কেল দিয়ে যোগ করে দিতে কোনো সমস্যা নেই। এই বিন্দু থেকে এখানে আসলাম, আবার এই বিন্দু থেকে এখানে আসব, আবার এই বিন্দু থেকে আসবো হচ্ছে এখানে, আবার এই বিন্দু থেকে আসবো হচ্ছে এখানে। এটা তো এঁকে ফেললাম, আঁকার পরে এখন তাহলে ওই যে বলেছিলাম 80 থেকে যে 90 আছে, তো 80 থেকে 90, 80-র বিপরীতে মান বসেছে, কিন্তু তাহলে শ্রেণীটা আছে কোন পর্যন্ত 90 পর্যন্ত যে থেমে গেছে, তাহলে অবশ্যই আমাকে কি করতে হবে, এই 80 থেকে 90 পর্যন্ত এখানে ডট ডট দিয়ে অন্তত পক্ষে এটাকে আমরা কি করব মিলাই দিলাম। এটা হয়ে গেল আমাদের অধি অজীব বা নিম্ন অজীব, অধি অজীব রেখা, অধি অজীব রেখা হয়ে গেল। আশা করি জিনিসটা বুঝতে পেরেছি। অধি অজীব এবং অধি অজীব এবং উনো অজীব, তো এটা আমরা করে ফেলেছি। আশা করি তোমরা এটার সাহায্যে যে কোনো নিবেশন দিক সেখান থেকে গ্রাফটা তোমরা আঁকতে পারবে বা লেখচিত্রটা অঙ্কন করতে পারবে, সমস্যা থাকার কথা না। এরপরে যদি কোনো সমস্যা থেকে থাকে তো তোমরা আমাকে কমেন্টস বক্সে জানালে ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আরো সুন্দর করে সমাধানটা করে দেওয়ার জন্য। তো এটা অঙ্কন করার পরে লেখচিত্রটা অবশ্যই খাতার মধ্যে পিন আপ করে দিবে, দেওয়ার পরে এরপর নিচে একটু লিখবে, যেটা তুমি যা লিখেছো গ্রাফের সেটাই তুমি এখানে উপস্থাপন করবে। তাহলে নিচে কি লিখেছো গ্রাফের, এখানে লেখচিত্রে কি লিখেছো নিত্রে সেটা বলো। এখানে দেখো তুমি এটা মুখস্থ করা লাগবে না, জাস্ট খালি তুমি এখান থেকে লিখে নিলেই হচ্ছে। অর্থাৎ লেখচিত্রের যেটা ভূমি অক্ষে ছিল, ভূমি অক্ষে হচ্ছে শ্রেণী এবং লম্ব অক্ষে ক্রমযোজিত গণসংখ্যাকে নির্দেশ করা হয়েছে। তো যখন আমরা ঊর্ধ্বক্রমের ক্রমযোজিত গণসংখ্যাকে বসিয়ে দেখো শ্রেণীর বিপরীতে, শ্রেণীর উচ্চ সীমার বিপরীতে, শ্রেণীর উচ্চ সীমার বিপরীতে, শ্রেণীর উচ্চ সীমার বিপরীতে ঊর্ধ্বক্রমের ক্রমযোজিত গণসংখ্যাকে বসিয়ে আমরা উনো অজীব পেয়েছি, এবং শ্রেণীর নিম্ন সীমার বিপরীতে নিম্নক্রমের অজীব রেখাকে ও নিম্নক্রমের ক্রমযোজিত গণসংখ্যাকে উপস্থাপন করে আমরা অধি অজীব রেখা পেয়েছি। তো এই হচ্ছে আমাদের উপস্থাপন। তাহলে আমরা এই যে বিন্দুগুলো পেয়েছি উপস্থাপন করে, অর্থাৎ শ্রেণী সীমার উচ্চ সীমার বিপরীতে ঊর্ধ্বক্রমের ক্রমযোজিত গণসংখ্যাকে যোগ করে যে ডট ডট বিন্দুগুলো পেয়েছি, সেই বিন্দুগুলোকে যোগ করে পেয়েছি উনো অজীব রেখা। আর হচ্ছে শ্রেণীর নিম্ন সীমার বিপরীতে, সেই নিম্ন সীমার বিপরীতে নিম্নক্রমের ক্রমযোজিত গণসংখ্যাকেও বিন্দুগুলাকে যোগ করে যে ডট ডট বিন্দুগুলো পেয়েছি, এই বিন্দুগুলোকে যোগ করে যে রেখা পেয়েছি তা হচ্ছে অধি অজীব রেখা। তো পরীক্ষায় যদি আবারও বলছি যদি অজীব আসে তাহলে দুইটা রেখাই অঙ্কন করে দেওয়াটাই ভালো, আর যদি নির্দিষ্ট করে কোনোটা বলা থাকে যে উনো অজীব অঙ্কন করো বা অধি অজীব অঙ্কন করো, তাহলে যেটা স্পেসিফিক বলা থাকবে আমাকে সেটাই করতে হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে ব্যাপার। আর আশা করি মোটামুটি বুঝতে পেরেছি। এরপরে তো বলেছি যদি কোনো সমস্যা থাকে ইনশাল্লাহ আমি তো আছি,
কমেন্ট বক্সে জানালে ইনশাআল্লাহ চেষ্টা করব সমাধান করে দেওয়ার জন্য। তো আজকে এই বিষয়টা নিয়েই তোমাদের জন্য হাজির হয়েছিলাম, এবং পরবর্তীতে আবার কোনো ভিডিও অর্থাৎ নতুন কোনো টপিকস নিয়ে হাজির হব। এবং তোমরা যদি কোনো আরেকটা বিষয় বলি, যেটা হচ্ছে যদি কোনো সমস্যা থেকে থাকে অর্থনীতি অনার্স প্রথম বর্ষ থেকে মাস্টার্স পর্যন্ত যে কোনো বিষয়ে যদি তোমার বুঝতে কোনোটা অসুবিধা হয়, তো তুমি সেটা যদি কমেন্ট বক্সে জানাও, আমি চেষ্টা করব সেটা সম্পর্কিত ভিডিওটা তৈরি করে ইউটিউবে ছাড়ার জন্য ইনশাল্লাহ। ঠিক আছে? তো সবার জন্য দোয়া থাকলো। এবং আরেকটা ব্যাপার হচ্ছে, যারা অনলাইনে পড়তে চাও অনার্স প্রথম বর্ষ থেকে মাস্টার্স পর্যন্ত, আমার প্রত্যেকটা ব্যাচে রানিং রয়েছে, তোমরা আমার সঙ্গে যুক্ত হতে পারো। তো আমার ফেসবুক গ্রুপ হচ্ছে নাইমস ইকোনমিক্স হোম, এবং ইউটিউব চ্যানেল নাইমস ইকোনমিক্স হোম, আর আমার ফেসবুক আইডি হচ্ছে নাইম শেখ। আর কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে, তোমরা হোয়াটসঅ্যাপে নক করতে পারো 01928189849 হোয়াটসঅ্যাপ নাম্বার। তোমরা এটাতে নক করলেই যদি তোমরা কেউ পড়তে চাও পড়তে পারো, ন্যূনতম কোর্স ফিতেই তোমরা পড়তে পারবে। তো যদি পড়া ভালো লেগে থাকে অবশ্যই একটু চেষ্টা করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য, এবং লাইক করে দিবে। এবং পাশাপাশি সব থেকে বড় গুরুত্বপূর্ণ বিষয় যেটা, তা হচ্ছে এই ভিডিওটাকে তুমি তোমার অন্য কোনো ফ্রেন্ডকে যদি শেয়ার করে দাও, তাহলে হয়তো সে এই ভিডিওটা দেখে অন্তত এই ম্যাথটা শিখতে পারবে, এবং এই রিলেটেড আরো যে অঙ্কগুলো রয়েছে সেগুলো যদি সে প্র্যাকটিস করে, তাহলে পরীক্ষায় একটা প্রশ্ন কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে, প্রায় পরীক্ষায় এগুলো এসে থাকে। তাহলে তার জন্য একটু হলেও উপকৃত হবে। তো অন্য ফ্রেন্ডকে উপকৃত করতে অন্তত ভিডিওটাকে তোমরা শেয়ার করে দিতে পারো, এতটুকুই তোমাদের কাছে আমার চাওয়া। সবাই ভালো থাকো, সবাই সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।